নমস্কার বন্ধুরা, আমাদের লার্ন অ্যান্ড গো অ্যাহেড চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। এটা আমাদের বিষয়ভিত্তিক সংবিধানের ক্লাস 1। তো এখানে তোমরা আজকে গুরুত্বপূর্ণ প্রথম ক্লাসটি অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এর আগে আমরা বিষয়ভিত্তিক ক্লাস করিয়েছি আরও বিষয়ের ওপর, অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে সেগুলো দেখে নেবে। আর প্রত্যেকটি বিষয়ের ওপর আমরা বিষয়ভিত্তিক ক্লাস করিয়ে থাকব, তো অবশ্যই সঙ্গে থাকবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলে যাব আমরা আজকের আলোচনায়। দেখো, ভারতের সংবিধান, যেটা সংবিধানে আমরা এই যে এখানে যে বিষয়গুলি আছে, যে অধ্যায়গুলি দেখতে পাচ্ছ তোমরা, পটভূমি আছে, গণপরিষদ গঠন, প্রস্তাবনা, তফসিল সমূহ ও সংবিধানের অধ্যায়সমূহ যেগুলো আছে, ওটা 24টা যে পার্ট আছে সেই অধ্যায়গুলো আছে, ওগুলো ব্যাখ্যা করে দেবো পরবর্তীতে। তো এখানে দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পটভূমি ও গণপরিষদ গঠন। এই দুটো জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তো এগুলোর আলোচনা করব, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো। তো এরপরে আমরা প্রস্তাবনা ক্লাস করিয়ে দেবো, আলোচনা করব। তারপরে তফসিল সমূহের একটা ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো। এরপরে আসছে যেটা সংবিধানের যে এই যে অধ্যায় এখন বর্তমানে সেটি মোটামুটি 24টি অধ্যায় আছে। তো এই 24টি অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় যেগুলি আছে সেগুলির ওপর ভিত্তি করে তোমাদেরকে পরের পর ক্লাস আমরা করিয়ে দেব। তো যাই হোক, আজকের আলোচনা যেটা পটভূমি ও গণপরিষদ গঠন সম্পর্কে। তো চলে যাব আজকের আলোচনায়। দেখো, সংবিধান কি এটা জানতে হবে। সংবিধান কি? তো সংবিধান হলো যে কোনো দেশের সাংগঠনিক আইন। সংবিধান হলো যে কোনো দেশের সাংগঠনিক আইন যার মাধ্যমে বর্ণিত নীতিসমূহের ওপর ভিত্তি করে দেশের আইন নির্ধারিত হয়। বোঝা গেল? সংবিধান একটি সাংগঠনিক আইন যার মাধ্যমে বর্ণিত নীতিসমূহের ওপর ভিত্তি করে দেশের আইন নির্ধারিত হয়। তো এরপর তোমরা জানবে যে সংবিধান দু ধরনের হয়। সংবিধান কত ধরনের হয়? দু ধরনের। প্রথম হচ্ছে লিখিত সংবিধান ও অলিখিত সংবিধান। লিখিত সংবিধান ও অলিখিত সংবিধান। যেমন ধরো, লিখিত সংবিধান হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান। এর সাথে তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে যে ভারতের যে সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। অবশ্যই কিন্তু এগুলো প্রত্যেকটি তথ্য তোমরা নোট করে নেবে। ভারতের সংবিধান বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান। আর অলিখিত সংবিধান যদি বলে তখন ব্রিটিশ সংবিধান যেটা। তো এর সাথে তোমরা অবশ্যই মনে রাখবে যে যদি বলে যে লিখিত সংবিধান, প্রশ্ন আসে যেখান থেকে যে লিখিত সংবিধান কোন কোন দেশের, তখন এখানে হয়ে যাবে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড লিখিত সংবিধান। এখানে অপশান দিয়ে দেবে, একটা অপশান দিয়ে দেবে যে এখানে নিম্নলিখিত কোনটি লিখিত সংবিধানের উদাহরণ, তখন এখানে একটি দিয়ে দেবে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে দিল বা সুইজারল্যান্ড বা ভারত দিয়ে দিল, এরকমভাবে থাকবে। আর তারপরে দেখো, অলিখিত সংবিধান যেটা আছে সেটা হচ্ছে কোন কোন দেশের, এছাড়াও ব্রিটিশ সংবিধান যেটা, যেমন আছে নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব, ব্রিটেন, এদের অলিখিত সংবিধান। এই যে অলিখিত সংবিধান যেটা হচ্ছে, এটার মধ্যে পার্থক্যটা তোমাদেরকে আমি বলে দিই। লিখিত সংবিধান হচ্ছে যেটা কোনো, এই যে যেটা বললাম যে সাংগঠনিক আইন বর্ণিত যে নীতিসমূহ, এই নীতিসমূহগুলোকে যখন কোনো দলিলে লিপিবদ্ধ করা হয়, কোনো কাগজে দলিলে লিপিবদ্ধ করে, এটাকে লিখিত সংবিধান বলে। বাস এটুকুই, আর বেশি জানার দরকার নেই। তো এটাই হচ্ছে লিখিত সংবিধান। আর অলিখিত সংবিধান হচ্ছে যেটা রীতি রেওয়াজ অনুযায়ী হয়ে আসছে পরবর্তীতে, সেটাকে ধরেই যে দেশের আইন শৃঙ্খলা চলে, সেটাই হচ্ছে অলিখিত সংবিধান। যেমন আমরা যেখানে জানলাম ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব, এদের লিখিত সংবিধান না, এদের অলিখিত, মানে রীতিনীতি অনুযায়ী হয়ে আসছে পরের পর। তো সেটাই হচ্ছে অলিখিত সংবিধান আর লিখিত সংবিধানের মধ্যে পার্থক্য। বেসিক জিনিস, কিছুই না। তো এরপরে দেখো, জানো যে এই যে ভারতীয় সংবিধান যে রচনার কথা, ভারতের সংবিধান যখন রচনার কথা প্রথম বলেছিলেন কে? প্রথম বলেছিলেন ভারতীয় সংবিধান রচনার কথা বলেছিলেন বালগঙ্গাধর তিলক। কখন বলেছিলেন? 1895 সালে। এই বালগঙ্গাধর তিলকই বলেছিলেন প্রথম সংবিধান রচনার কথা। এরপরে দেখো আছে সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি তোলে সরাই দল। এই প্রশ্নগুলো কিন্তু আসে, অবশ্যই প্রশ্নগুলো নোট করবে তোমরা। সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি তোলেন সরাই দল। এই সংবিধান রচনার জন্য প্রথমে গণপরিষদ গঠন করা হয়েছিল, সেখানে মেম্বার ছিল, হ্যাঁ, সেই মেম্বারদেরকে তারা ঠিক করবে কি হবে না হবে। তো এই যে গণপরিষদ গঠন, এই গণপরিষদ গঠনের জন্য যে দাবিটা তুলেছিল সেটা স্বরাজ দল তুলেছিল। এরপরে দেখো এখানে আছে, বলছে 1935 সালে জাতীয় কংগ্রেসে সংবিধান রচনার ভাবনাটি নিয়মানুগভাবে গৃহীত হওয়ার পর 1940 সালের আগস্ট প্রস্তাবে সংবিধান রচনার এই দাবিটিকে সরকারি স্বীকৃতি দেয় ব্রিটিশ সরকার।
অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যটি তোমরা নোট করবে। যদিও এত ডিটেলস তোমাদের যাবে না এই ডাব্লিউপি লেডি কনস্টেবল কলকাতা পুলিশ পরীক্ষা এতটা ডিটেলসে যায় না, তাও কিন্তু তোমাদের এই যে পটভূমি যে এই যে ক্লাস, এই যে প্রথম থেকে যে ক্লাসটা যেটা, এটা অবশ্যই ইন্টারেস্টিং একটা জিনিস। হঠাৎ করে যদি তোমাদের কাছে সংবিধান সংশোধনী নিয়ে চলে আসি, সংবিধান সংশোধনী থেকে একটা প্রশ্ন নিয়ে চলে আসি, তাহলে তোমাদের সেটা মুখস্থ করতে হবে। কিন্তু যদি সংবিধান সংশোধনীটা কী বিষয় নিয়ে সংশোধনী হচ্ছে, সেই বিষয়টা যে আগে কখন সেটা সংবিধানে যুক্ত হয়েছিল, সেই জিনিসটা যদি জানো প্রথমে, তারপরে সেটা যখন সংশোধন করছে সেটা জানছো, সেটা খুব ইন্টারেস্টিং, সেটা মাথা থেকে কখনো বেরোবে না। তার জন্যই তোমাদের বিষয়ের ওপর ভিত্তি করে অধ্যায় ভিত্তিক ক্লাস আমরা করিয়ে যাব। তো এখানে দেখো এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং তথ্য যেগুলো আছে, প্রথম থেকে একদম যখনই জানবে যে কোনো জিনিস ইন্টারেস্টিং লাগবে। তো অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রত্যেকটি পুরো ক্লাসটি এবং প্রত্যেকটি যে ক্লাস আমরা পরবর্তীতে দেব অবশ্যই তোমরা দেখবে ও নোট করবে, নিজের একটা খাতা করবে। হ্যাঁ, প্রত্যেকটি বিষয়ে সে বিষয়ের খাতা এবং পরপর যে অধ্যায়গুলো আছে অধ্যায়ের ওপর প্রত্যেকটি ক্লাসের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি আমরা দেবো সেই তথ্যগুলি তোমরা অবশ্যই নোট করবে। তথ্যগুলি নোট করে রাখবে, তোমাদের কাজে লাগবে, তোমরা পড়বে। এরপরে অনেকের ইন্টারেস্ট বেশি থাকে, তারা আরও গভীরে জানার ইচ্ছা থাকে প্রবল, তারা আরও গভীরে জানতে পারো, তারা সেখানে আরও নিজেরা অ্যাড করে নেবে, সেলফ নোটস বানিয়ে নেবে। তো যাই হোক, তো এখানে দেখো যেটা বলছে 1935 সালে জাতীয় কংগ্রেসে সংবিধান রচনার ভাবনাটি নিয়মানুগভাবে গৃহীত হওয়ার পর 1940 সালের আগস্ট প্রস্তাবে সংবিধান রচনার এই দাবিটিকে সরকারি স্বীকৃতি দেয় ব্রিটিশ। প্রশ্ন আসতে পারে যে ব্রিটিশ সরকার এই যে সংবিধান রচনার যে দাবিটি সরকারি স্বীকৃতি দেয় কোন প্রস্তাব, তখন এখানে হয়ে যাবে আগস্ট প্রস্তাবে। সালটা আছে 1940 সাল, ঠিক আছে। তো আমরা চলে যাব এরপর পরের। এখানে দেখো গণপরিষদ যেটা ফরমেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো এখানে আছে দেখো ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। হ্যাঁ, তো এই যে ক্যাবিনেট মিশন প্রস্তাব, কোন মিশন ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। এই যে 389 জন, এই 389 জনের এই যে গণপরিষদ বললাম যে মেম্বার যারা সংবিধান রচনার জন্য যে গণপরিষদ গঠন হয়েছিল তাদের যে মেম্বার ছিল, তো এই মেম্বারের যে আসন যেটা, হ্যাঁ, কোথা থেকে কে ছিল এই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দিই তোমাদের, যতটা সম্ভব চেষ্টা করব। তো এখানে দেখো আছে এই যে 389 জনের মধ্যে 296 জন ছিলেন প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত। তো এই যে 289 জনের মধ্যে 296 জন প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত। যেমন ধরো প্রাদেশিক বলতে যে প্রদেশগুলো থেকে নেওয়া হয়েছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, বোম্বে, এই প্রদেশ থেকে, এরকম প্রদেশগুলো থেকে ছিল 296 জন, ঠিক আছে, মনে থাকবে। আর তারপরে দেখো ব্রিটিশ ভারতের 11টি গভর্নর শাসিত প্রদেশ থেকে 292 জন এবং মুখ্য কমিশনার শাসিত দিল্লি, আজমির, মারওয়ার, কুর্গ ও ব্রিটিশ বালুচিস্তান থেকে 1 জন করে 4 জন। এখানে তো 292 জন এখানে জানলাম। তারপরে দেখো চারটি যে গভর্নর, এখানে যে 4টি মুখ্য কমিশনার শাসিত আছে সেটা হচ্ছে দিল্লি, আজমির, মারওয়ার, কুর্গ ও ব্রিটিশ বালুচিস্তান, এখান থেকে 1 জন করেছিল। এখান থেকে 1 জন করে মোট 4 জন, তাহলে কত হয়ে গেল 292 প্লাস 4 সমান 296 জন। বাকি রইল দেখো 93। এই 93টি আসনে ছিলেন দেশীয় রাজ্যসমূহের মনোনীত প্রতিনিধিরা, তাহলে দেখো হয়ে যাবে 389 জন। তো আমরা চলে যাবো এর পরে। এখানে আছে দেখো প্রথম গণপরিষদের সাধারণ নির্বাচন হয় 1946 সালের জুলাই মাসে। এই যে গণপরিষদের যে সাধারণ যে নির্বাচন হয়েছিল সেটা হয়েছিল কত সালে, এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের। 1946 সালের জুলাই মাসে গণপরিষদের সাধারণ নির্বাচন হয়। এরপর দেখো তখন কিন্তু এটা মনে রাখবে তোমরা, তখন সদস্য সংখ্যা ছিল 296 জন সদস্য সংখ্যা ছিল। হ্যাঁ, এই যে 1946 সালে জুলাই মাসের যে সাধারণ নির্বাচন গণপরিষদের, এখানে 296 জন সদস্য সংখ্যা ছিল। এরপরে দেখো আছে 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1946 সালের 9 ডিসেম্বর এবং এর সভাপতিত্ব করেন সচিদানন্দ সিনহা। ইনি কিন্তু বয়স জ্যেষ্ঠা থাকায় ইনি সভাপতিত্ব করেন, ইনি অস্থায়ী সভাপতি ছিলেন। এখানে প্রশ্ন আসে তোমাদের গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন, তখন হয়ে যাবে ডক্টর সচিদানন্দ সিনহা। ইনি কিন্তু প্রথম গণপরিষদের সভাপতি ছিলেন এবং অস্থায়ী ছিলেন।
আর যদি বলেন স্থায়ী সভাপতি কে ছিলেন, তখন হয়ে যাবে এখানে দেখো আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি কখন হন? 1946 সালের 11 ডিসেম্বর, অর্থাৎ এই যে 1946 সালের 9 ডিসেম্বরের পর ঠিক দুদিন পর 1946 সালের 11 ডিসেম্বর গণপরিষদের যে দ্বিতীয় অধিবেশনটি হয়, এই অধিবেশনটিতে স্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এর আগে ডক্টর সচিদানন্দ সিনহা ছিলেন অস্থায়ী সভাপতি, আর তারপরে যখন ঠিক দুদিন পরে আবার দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়, সেখানে সভাপতিত্ব করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি কিন্তু স্থায়ী সভাপতি ছিলেন। তো এখানে ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখো এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এখানে আছে যে সর্বশেষ অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল 1950 সালে। গণপরিষদের যে অধিবেশনগুলো হয়েছিল, এটা সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1950 সালে। চলে যাবো আমরা পরবর্তীতে। এখানে দেখো আছে সংবিধান রচনা করতে সময় লাগে, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই নোট করে নেবে। সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, আর মিটিং হয়েছিল 165 দিন। খরচ হয়েছিল যেটা 64 লক্ষ টাকা। তারপরে দেখো এখানে আছে গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসতেই পারে তোমাদের। যদি আসে যে এরকম আসবে যে গণপরিষদ গঠনে কোন দল অংশগ্রহণ করেনি, তখন হয়ে যাবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এরপর দেখো খসড়া কমিটির সদস্য সংখ্যা ছিল 7 জন। খসড়া, যেটা খসড়া বলতে কী বোঝায়, যেটা সংবিধান রচনা যে করবে, যে খসড়া একটা তো প্রথমে তৈরি করা হবে, সেখান থেকে তো বাছাই করা হবে প্রত্যেকটি যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি, যেগুলো আইন হবে আর বাকি যে জিনিসগুলো আছে নীতিগুলো, সেগুলো যে খসড়া, সেই খসড়া কমিটির সদস্য ছিলেন 7 জন। আর সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। সাংবিধানিক উপদেষ্টা ছিলেন কে? বি.এন. রাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তারপরে দেখো সংবিধানের খসড়াটি প্রণয়ন করতে সময় লাগে 6 মাসেরও কম। এই সংবিধানের মানে যে খসড়া, সেটি প্রণয়ন করতে, মানে সেটি তৈরি করতে সময় লেগেছিল 6 মাসেরও কম। কিন্তু এখানে দেখো আছে সংবিধান রচনা করতে টাইম লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। আর এখানে খসড়া, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা পুরো সংবিধান রচনা করতে টাইম লেগেছিল, আর এখানে যে খসড়াটা তৈরি করতে সময় লেগেছিল 6 মাসেরও কম। আর দেখো এখানে যে সংবিধান রচনার উদ্দেশ্যে মোট কমিটি করা হয়েছিল 13টি। সংবিধান রচনার উদ্দেশ্যে মোট কমিটি করা হয়েছিল 13টি। তো এই কমিটিগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা একটা করে দেবো, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। যাই হোক, এরপর দেখো এখানে আছে ভারতের সংবিধান যে গৃহীত হয়, সংবিধান তো রচনা হলো, সংবিধান রচনার পর যখন ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয়। আর ভারতের সংবিধান সম্পূর্ণরূপে বলবৎ করা হয় 1950 সালের 26শে জানুয়ারি। যে 26শে জানুয়ারি আমরা যেটা জানি প্রজাতন্ত্র দিবস, তো এই ভারতের সংবিধান সম্পূর্ণরূপে বলবৎ করা হয় 1950 সালের 26শে জানুয়ারি। এরপর দেখো 1930 সালের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বীকৃত পূর্ণ স্বরাজের দিনটিকে স্মরণ করেই এই 26শে জানুয়ারি দিনটিকে নির্বাচন করা হয়। খুবই ডিটেলসে প্রশ্ন, তো এটা অবশ্যই তোমরা মনে রাখবে যে 1930 সালের যে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বীকৃত পূর্ণ স্বরাজের দিনটিকে স্মরণ করেই এই 26শে জানুয়ারি দিনটিকে নির্বাচন করা হয়। এই 26শে জানুয়ারি দিনটিকে সম্পূর্ণরূপে বলবৎ করেছে, এটাকে নির্বাচন করার কারণ ছিল এটাই। এরপর দেখো এই যে পূর্ণ স্বরাজের দাবিটি 1929 সালের লাহোর অধিবেশনে পাশ করেছিল জাতীয় কংগ্রেস। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের আলোচনা সংবিধানের পটভূমি ও গণপরিষদ নিয়ে। তো এরপরে আমরা তার পরবর্তী ক্লাস যে আছে প্রস্তাবনার আগে আছে উৎস। এই যে সংবিধান, যে ভারতের সংবিধান তো আমরা জানি যে বিভিন্ন দেশ থেকে নেওয়া, হ্যাঁ, এখান থেকে এটা নিয়েছে, এখান থেকে ওটা নিয়েছে। তো কোন দেশ থেকে কোনটা নিয়েছে, কোন জিনিসটা নিয়েছে, কোন আইনটা নিয়েছে, সেগুলো আমরা, এই যে রাষ্ট্রপতি কোন দেশ থেকে নেওয়া, জরুরি অবস্থা কোন দেশ থেকে নেওয়া, এইগুলো আমরা জানবো পরবর্তী ক্লাসে। যে উৎস আছে সেই উৎসতে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। আজকে জাস্ট বেসিক জিনিসটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো এরপরে আমরা পরবর্তী ক্লাসে দেখা হবে। তো যাই হোক, আজকের এই পর্যন্তই ক্লাস ছিল। তোমাদেরকে বলে রাখি একটা খুবই গুরুত্বপূর্ণ, কালকে যে সামনের রবিবার আছে, অর্থাৎ কালকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা 100 নম্বরের মক টেস্ট থাকছে, যেখানে 50 নম্বর জিকে ও জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, 30 নম্বর অঙ্ক থাকবে ও 20 নম্বরের রিজনিং থাকবে। তো সেখানে অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে, যাতে করে কালকের মক টেস্টে তোমরা অংশ নিতে পারো। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে, তার আগে বলে দিই তোমাদেরকে একটা কথা, আমাদের সাপ্তাহিক যে কারেন্ট অ্যাফেয়ার্স দিই, কালকে রবিবার আছে, কালকে তোমাদের জন্য সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। আমরা প্রত্যেক রবিবার তোমাদের জন্য সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করে থাকবো। ঠিক আছে, তো যাই হোক, সঙ্গে থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।